ওই যে স্থানীয় বা হচ্ছে দেশি জাতের যে বড়ই আছে সেটাকে আমরা বল সুন্দরীতে রূপান্তর করব, সেটা আপনাদের মাঝে দেখাবো। আসুন এই যে দেখুন, এই যে দেখছেন আমাদের সহযোগী মোহাম্মদ নজরুল ইসলাম, সে আমাদের এখানে কিভাবে বল সুন্দরী, এই যে দেখছেন বল সুন্দরী গাছটা সে কিভাবে সায়নটা সংগ্রহ করবে। এই যে আমরা কাটলাম, সায়নটা সংগ্রহ করলাম। সায়নটা সংগ্রহ করার পর এগুলো যে ডালগুলো আছে, পাতাগুলো আছে, সেগুলো আমরা কেটে দিব। এই যে দেখছেন আপনারা, সে কাটছে। হ্যাঁ, ডালটা যদি নতুন হয় তাহলে আরও বেশি ভালো। এটা একটু বয়স হয়েছে, সমস্যা নেই, তবে নতুন হলে তাড়াতাড়ি আর কুশিটা আসবে আর কি। দেখে এই যে আমরা ডালগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমরা কেটে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের, দেখুন আমরা এটা হচ্ছে, এই যে আমরা এখানে দুইটা সায়ন, একটা ডাল থেকে দুইটা সায়ন ইয়া করছি। এই যে এটা আমরা এখানে আমাদের স্থানীয় যে বড়ই গাছটা আছে সেখানে আমরা করব। এই দেখি, এই যে ডাল, দেখি এই যে আমরা হচ্ছে ডালে করব, কিন্তু আমরাতে ডালে করবো আর কি। সেটা দেখুন, দুইটা দুই জায়গায় দিব আমরা। এই যে দেখি, এই যে গাছটা দেখেন, এই যে গাছটা, এই যে ডালে আমরা করব। দেখুন দেখুন, এই যে দেখছি ডালে আমরা এক গাছে কিভাবে দুই তিনটা ইয়া করা যায় সেটা আমরা দেখবো আর কি। এই যে দেখুন, আমরা ডালটা কেটে ফেললাম। এই যে এখন গাছটা কেটে ফেললাম। এই যে দেন আমাদের যে সাইনগুলো আছে সেগুলো আমরা দিব। এই যে কাটলাম। এই যে আমরা এখন গাছটা, এই যে দুই জায়গায় দুইটা আমরা ডাল, আমাদের যে ইয়াগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। একটা এটা হচ্ছে তিনটা জাতের করা যাবে। দেখেন, একটা দুইটা তিনটা, এটা দিয়ে তিনটা, কিন্তু এটা দিয়ে একটা দুইটা, এই যে তিনটা তিনটা তিনটা, এটা হচ্ছে মূল। এই যে এই পাশে একটা ডাল, এই পাশে একটা ডাল, এই তিনটাতে আমরা তিন রকমের জাতি করব। এই দেখি, এই যে মাঝখানে আমরা কেটে দিলাম। এই যে মাঝখানে আমরা কাটছি, মাঝখানে আমরা ইয়া করলাম। এটা হচ্ছে বল সুন্দরী আর কি। হ্যাঁ, এই যে বল সুন্দরী আমরা কলম করছি, ক্রাফটিং। এই যে আমরা করলাম, করার পরে এই যে বেঁধে দিলাম। এই দেখেন, এটা হচ্ছে আমরা দেওয়ার পরে এই যে দেখেন কি সুন্দর করে আমরা মাঝখানে কেটে নিছি। দেখাই আপনাদের মাঝে। এই যে মাঝখানে আমরা এটা কেটে নিছি, দেখেন মাঝখানে আমরা এটা কেটে নিছি, মাঝখানে আমরা কেটে নিছি। দেন এই যে আমাদের যে ইয়াটা আছে এটা ভালো করে আমরা দিব, দিয়ে প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়াই দিব যেন শক্ত করে। যে এটা এখন বল সুন্দরী ডাল। এখন আমরা আরেকটা ডাল নিব, সেটা হচ্ছে কাশ্মীরি। এই যে আমাদের কাছে আছে কাশ্মীরি। এই যে দেখেন কাশ্মীরি থেকে একটা নেন, কাশ্মীরি থেকে একটা আমরা সায়ন নিব, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে কাশ্মীরি, এই যে কাশ্মীরি কুল। এখান থেকে আমরা একটা দেখি কোনটা নিবা ভালো, যেটা হচ্ছে পরিপক্ক আর কি। হ্যাঁ, এই যে পরিপক্ক, এটা আমরা নিব। এই যে কাটলাম, এই যে কাটে এই যে এটা সাইন হিসাবে নিলাম। আরেকটা হচ্ছে আমরা বল সুন্দর নিচ্ছি, আপেল কুল নেওয়া যায়, আপেল কুল থেকে একটা আমরা নিব। পরে নিচ্ছি, আগে এটা করে দিই নাকি? এটা করে দিই, এটা আপনি করে দেন, করে দেওয়ার পরে তখন আমরা নিচ্ছি আর কি। এই যে এইবার আমরা একটি গাছে কিভাবে তিনটি জাতের বড়ই বা কুল করা যায় সেটা আমরা দেখছি। একটি করলাম আমরা, প্রথমে যেটা আমরা বল সুন্দরী করলাম, দ্বিতীয়ত আমরা করছি কাশ্মীরি কুল। এই যে বড় গাছে দেখেন, এটা আমরা এই যে দেখেন সুন্দরভাবে এটা আমরা ব্লেড দিয়ে মাঝখানে সুন্দরভাবে কেটছি, দেখেন সুন্দরভাবে কাটছি। এবং এই যে সাদা অংশটা অ্যাডজাস্ট হওয়ার জন্য দিছি, দেওয়ার পরে আমরা এখানে দিব, যে পুশ করলাম ভিতরে, দেওয়ার পরে আমরা এই যে এটা বেঁধে দিব।
আরেকটা হচ্ছে আমরা আপেল কুল থেকে নিব। আমাদের যেটা পরিচিত যে নতুন নতুন যে 3টে গাছ, সেই 3টে গাছই আমরা নিচ্ছি আর কি। এই যে আপেল কুল থেকে একটা নিব। কোনটা নেওয়া যায়? আপেল কুল থেকে কোনটা নেওয়া যায়? হ্যাঁ ওইটা নেন। ওই যে ডালটা কাটা নিচ্ছি, এই যে ডালটা নিচ্ছি, এই যে নেওয়া হচ্ছে। দেখি এই যে আমাদের সায়ন, এটা হচ্ছে আপেল কুল আর কি। এটা হচ্ছে আপেল কুল। চারার সাথে যেন মিল হয় এরকম। হ্যাঁ, যেন আমাদের এই যে আমাদের যে স্টকটা আছে, স্টকের যে আকার আকৃতি, এই আকার আকৃতি থেকে যেন আমাদের সায়নটার আকার আকৃতি ঠিক হয়। যদি বড় হয় বা ছোট হয় তাহলে এটা ম্যাচিং হয় না। ম্যাচিং না হওয়ার কারণে অনেক সময় বিফল হতে পারে, বা অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারি। এই জন্য আমরা ম্যাচিং করে নিব। এই যে এখন আমরা এটা করছি, এখন আমরা আপেল কুল করবো আর কি। এই যে আমরা এইটা কাটে নিলাম, দেখেন কিভাবে কাটছি। এই যে কাটছি, তারপরে এইটা মাঝখানে ইয়া করে দিছি, গর্ত করে দিছি। দেন আমরা এটা এই যে এখানে এটা ভেতরে পুশ করব। পুশ করার পরে আমরা পলিথিন প্লাস্টিক দিয়ে সেটা ভালোভাবে শক্ত করে পেঁচাই দিব, যেন এটার মধ্যে কোনো ফাঁকা না থাকে। একটা গাছে আমাদের 4 রকমের কুল দেওয়া যেতে পারে। আজকে আমরা 3টা করে দেখানো হয়েছে, পরবর্তীতে আমরা আসলে দেখাবো 3টা। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে 4টা হয়ে গেছে। যে এখানে 1টা 2টা 3টা, এই যে আপেল কুল, এটা হচ্ছে কাশ্মীরি কুল, আর এটা হচ্ছে বলসুন্দরী কুল, আর এটা একটা, মোট হচ্ছে 4টা। যদি আমরা চাই তাহলে 4 রকমের একটা গাছ থেকে আমরা করতে পারি। সেটা আপনাদের মাঝে আমরা দেখা দিলাম। ধন্যবাদ সবাইকে। আপনারা এতক্ষণ ধরে আমাদের নতুন একটা প্রযুক্তি সম্পর্কে আপনারা সবাই দেখলেন এবং শুনলেন। সেটা হচ্ছে একটি গাছে 4 রকমের গাছে রূপান্তরিত করা যায়। সেটা আজকে আমরা যেটা করেছি, একটা স্থানীয় বড়ি গাছ থেকে 3 রকমের নতুন জাতে পরিণত করছি গ্রাফটিংয়ের মাধ্যমে। একটা হচ্ছে আপেল কুল করছি, একটা হচ্ছে বলসুন্দরী করেছি, আর একটা হচ্ছে কাশ্মীরি। তাহলে এক গাছে আমরা 3 রকমের ফল খেতে পারবো। সেটা আপনাদের মাঝে দেখাই দিলাম, আপনারাও সেটা দেখলেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কৃষি বার্তা 24-এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলতে চাই, যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জন বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। কৃষি বার্তা 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেওয়া হয়েছিল সেগুলো আনসার দেখব। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিও। চলো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখতে থাকি। চলো আগে তোমাদের দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেখি। সুপ্রিয় বন্ধুরা, 2022 শিক্ষাবর্ষে তোমাদের দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাস। তোমাদের অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা থাকবে সেটা হচ্ছে বাঙালি মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়ার কারণ এবং প্রতিরোধ আন্দোলন। এখান থেকে তোমরা শিখতে পারবে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণে এটা ব্যাখ্যা করতে পারবে। দ্বিতীয়টা হচ্ছে মুক্তিযুদ্ধে বাঙালি কিভাবে প্রতিরোধ গড়ে তুলছিল তা বর্ণনা করতে পারবে। যদি তোমরা প্রথম অধ্যায় বাংলাদেশ ইতিহাসটা পড়ো তাহলে তোমরা এগুলো জানতে পারবে। অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা তোমরা দেখবে, এইভাবেই করতে হবে। প্রথমত হচ্ছে প্রতিবেদনের বিষয় আলোকে ভূমিকা লিখতে হবে। বাংলাদেশ ইতিহাসের যে ভূমিকাটা আছে সেটা তোমাদের লিখতে হবে প্রথম অধ্যায়ের। খ নম্বর প্রশ্নে থাকবে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ
বর্ণনা করতে হবে কী জন্য বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। গ নম্বর হচ্ছে প্রতিরোধের আন্দোলনের উপায় বর্ণনা করতে হবে তোমাদের। লেখার মূল্যায়নটা টিচারটা কীভাবে করবে, ভূমিকাটা তুমি লিখবা, লিখলেই 2 পাবা, 1-2 অবশ্যই পাবা। আর কারণ ব্যাখ্যা করতে যায় 4টা কারণ তোমাকে উপস্থাপন করতে হবে, যদি 4টা কারণ উপস্থাপন করো তাহলে তুমি 4 পাবা। গ নম্বর হচ্ছে প্রতিরোধের উপায়ে বর্ণনা করতে গেলে এখানে তুমি যদি 4টা কারণ বর্ণনা করতে পারো তাহলে তুমি 4 পাবা, 3টা কারণ বর্ণনা করতে গেলে 3 পাবা, 2টা করলে 2, 1টা করলে 1। আর যদি না করো বা অপ্রাসঙ্গিক কোনো যদি উত্তর লিখো তাহলে 0 পাবা। তাহলে চলো দেখা যাক ভিডিওটা আমরা কিভাবে তৈরি করছি। আমি যেভাবে তৈরি করছি সেভাবে তোমরা লিখবা, ইনশাল্লাহ 10-এর মধ্যে 9, 8, 9 অবশ্যই পাবা। ধন্যবাদ। চলো তোমাদের শিরোনাম থাকবে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ এবং প্রতিরোধ আন্দোলন। ক নম্বরে যেটা ছিল ভূমিকা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালের 26শে মার্চ শুরু হয়েছিল, কিন্তু বাঙালির স্বাধীনতা সংগ্রাম যুগ যুগ ধরে চলে এসেছিল। অবশেষে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এর সমাপ্তি ঘটে 1971 সালের 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাধ্যমে। এদিন পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস একদিকে যেমন করুণ শোকাবহ লোমহর্ষক, অন্যদিকে ত্যাগের মহিমান্বিত ও বীরত্বপূর্ণ। খ নম্বর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ। যেহেতু আমাদের 4টা পয়েন্ট লিখতে বলছে সেহেতু আমরা 4টা পয়েন্ট আজকে লিখব। নিচে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার 4টি প্রধান কারণ আলোচনা করা হলো। বৈষম্য দূর। 1 নম্বর পয়েন্ট, বৈষম্য দূর। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিমের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও সরকারি উন্নয়ন বরাদ্দে বৈষম্য ছিল পাহাড় সমান। পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1950 থেকে 55 কেন্দ্রীয় সরকারের উন্নয়ন বরাদ্দের মাত্র 20% পেয়েছিল পূর্ব পাকিস্তান। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1965 থেকে 70 সে বরাদ্দ বাড়লেও তা হয়েছিল 36%। এক হিসেবে 25 বছরের পূর্ব থেকে পশ্চিম পাচার এই টাকার পরিমাণ ছিল $260 কোটি। এছাড়াও আরও অনেক বৈষম্যের বিরাজমান ছিল যা লিখে শেষ করার মতো নয়। দুই নম্বর পয়েন্ট, দেশকে শোষকের হাত থেকে রক্ষা করা। পূর্ব পাকিস্তানের জনগণ আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে চরম শোষণের শিকার হতে থাকে। এমনকি তারা আমাদের মুখের ভাষা বাংলাকেও কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। পূর্ব পাকিস্তানের শতকরা 56% বা 56 জনের মাতৃভাষা বাংলাকে উপেক্ষা করে পাকিস্তানি শতকরা 7% লোকেরা ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। এ দেশের ছাত্র জনতা তা মেনে নেয়নি। প্রচণ্ড বিক্ষোভের ফেটে পড়ে পূর্ব বাংলার আপামর জনসাধারণ। এই অশুভ ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঙালি সজাগ ছিল বলেই ক্রমাগতভাবে একটা প্রতিরোধ গড়ে ওঠে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে। পরবর্তীকালে এই প্রতিরোধই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামে রূপান্তরিত হয়। তিন নম্বর পয়েন্ট, খ নং প্রশ্নের, দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করা। 25শে মার্চ রাতে ইয়াহিয়া ঢাকা ত্যাগের পর পাকিস্তান পৌঁছানোর আগেই ঢাকায় গণহত্যা শুরু হয়। আর সেই রাতে গ্রেপ্তার হয় বাঙালি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে।
কিন্তু সেখানে গ্রেপ্তার হওয়ার আগেই 26শে মার্চ রাতে শুরুতেই ওয়্যারলেসের বার্তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে যান তিনি। আর আগেই 7 মার্চের ভাষণে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন, বলেছিলেন যার যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। খ নং প্রশ্নের 4 নং পয়েন্ট, হানাদার বাহিনীর অন্যান্য দেশ ও দেশের মানুষের রক্ষা করা। হানাদার বাহিনীর অন্যায় ও দেশের মানুষকে রক্ষা করা। 1971 সালের এই 25শে মার্চ দিবাগত রাতে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান মানুষের উপর ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এই ভয়াবহ 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্মরণ করে বাঙালি জাতি। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গুলি চালিয়ে যায়। বিশ্বের ইতিহাসে নৃশংসতম হত্যার মেতে ওঠে। অপারেশন সার্চলাইট ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিন্ত করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা বা ঘটনা। পোড়ামাটি নীতি নিয়ে নেমেছিল পাকিস্তানি ঘাতকরা। গ নং প্রশ্নের উত্তর, প্রতিরোধ আন্দোলনের উপায় বর্ণনা। এখানেও আমাদের 4টা পয়েন্ট লিখতে হবে, তাহলে আমরা 4 মার্ক পেয়ে যাব। প্রথম পয়েন্ট ছিল গেরিলা যুদ্ধের মাধ্যমে প্রতিরোধ। 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধে এই গেরিলাদের অবদান ছিল অনেক বেশি। পাকিস্তানি সেনাবাহিনী যখন মূল সড়ক, জাহাজ ও শহরে আস্তানা গারদ, তখন গেরিলা অস্ত্র আর গ্রেনেড হাতে লুকিয়ে থাকতো নৌকার ছইয়ের ভিতর। রাতের আধারে মাইন দিয়ে সাঁতরে গিয়ে সেটা লাগিয়ে দিত আস্ত পাকিস্তানি জাহাজে। অতর্কিত হামলা উড়িয়ে দিত ব্রিজ, রেলপথ। দেখা গেল মাত্র 4-5 জন গেরিলা যোদ্ধার ভয়েই তদস্থ থাকত গোটা একটা সেনাবহর। নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন আঞ্চলিক বাহিনীর মাধ্যমে প্রতিরোধ। মুক্তিযুদ্ধ চলাকালে দেশের অভ্যন্তরে বেশ কিছু বাহিনী গঠিত হয়েছিল সম্পূর্ণ ব্যক্তির প্রচেষ্টায়। আঞ্চলিক এসব বাহিনীগুলো যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত দেশের মধ্যে অবস্থান করেই পাকিস্তানি বাহিনী ও এদেশীয় দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলেছিল। যেমন কাদেরিয়া বাহিনী, বাতেন বাহিনী, আফসার বাহিনী, হেমায়েত বাহিনী, হালিম বাহিনী প্রমুখ। তিনি বলেছেন, এসব বাহিনীর অবদান যথার্থভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসে স্থান পায়নি। 3 নম্বর পয়েন্ট, আকাশপথে প্রতিরোধ। মুক্তিযোদ্ধারা স্থল, জলপথের পাশাপাশি প্রচণ্ড আক্রমণ করে ইস্যুতে। অন্যদিকে বেহাল অবস্থা দেখে পূর্ব পাকিস্তান এর পুতুল শাসক গভর্নর ডাক্তার মালিক দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানায়। বাংলাদেশ ও ভারতীয় বিমান বাহিনীর মূলত 3 ডিসেম্বর রাত 1টায় বিমান হামলা শুরু করে, কিন্তু 5 ডিসেম্বর সেটা বিধ্বংসী আকার ধারণ করে। বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর অধিকাংশ বিমান ধ্বংস হয়ে যায়। নম্বর পয়েন্ট, মিত্রবাহিনীর প্রতিরোধ। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 21 নভেম্বর মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়।
তারপর 6 ডিসেম্বর মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। এর ফলে বাংলাদেশের বিজয়ে ত্বরান্বিত হয়। উপসংহার হিসেবে বলা যায়, পরিশেষে বলতে পারি, অনেক ত্যাগ বিনিময়ে আমরা পেয়েছি আমাদের দেশের স্বাধীনতা। তাই এই স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কথায় আছে, স্বাধীনতা করার চেয়ে স্বাধীন রক্ষা করা কঠিন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কৃষিবার্তা 24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের পর্বে থাকছে বঙ্গানুবাদ বা অনুবাদ 15টির মধ্যে প্রথম খণ্ড 8টি, যেগুলা পেয়েছি অন্যান্য পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকেন, সেগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, পরিচিত বন্ধুদের ইনভাইট করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আজকের পর্ব আলোচনা। তাহলে বিবিএসসি, নন ক্যাডার ও অন্যান্য লিখিত পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ 15টি বঙ্গানুবাদ বা অনুবাদ প্রশ্ন প্লাস উত্তর আমরা এখানে দিয়েছি, সেগুলো আপনাদের সাথে আমরা আলোচনা বা শেয়ার করব। চলুন, প্রথমটা হলো, অনেস্ট ইজ দ্য গ্রেট ভার্চু ইফ ইউ ... বাই অল। এটা থাকবে, আর এটার উত্তর আমরা দেখব যে এর উত্তরটা কি। উত্তরটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে 5 মার্কের। এটা 1 নম্বর, অনেস্ট ইজ দ্য গ্রেট ভার্চু ইফ ইউ ডোন্ট ডিসলাইক আদার্স, ইফ ইউ ডু নট টেল আ লাই, ইফ ইউ আর এ জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস উইথ আদার্স, ইউ আর অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। এটা আমাদের পরীক্ষার প্রশ্নে থাকবে, আর উত্তরটা আমরা লিখব। চলুন উত্তরটা দেখি। সততা মহৎ গুণ, অনেস্ট ইজ দ্য গ্রেট ভার্চু, এটা তো হচ্ছে সততা মহৎ গুণ। ইফ ইউ ডোন্ট ডিসলাইক আদার্স, যদি তুমি অন্যদের পছন্দ না করো। ইফ ইউ ডোন্ট টেল এ লাই, যদি তুমি মিথ্যা কথা না বলো। ইফ ইউ আর জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস, যদি তুমি অন্যদের সাথে আদান প্রদান সেটা হচ্ছে ন্যায়সঙ্গত বা ন্যায়নিষ্ঠ হও। ইউ আর আন অনেস্ট ম্যান, তুমি তাহলে একজন সৎ মানুষ। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে হচ্ছে সততা সর্বশ্রেষ্ঠ পন্থা বা সর্বোত্তম পন্থা। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, সৎ লোক যদি সকলের কর্তৃক সম্মানিত হয়। সৎ লোক সকলের কর্তৃক সম্মানিত হয়। আপনারা কেউ স্কিপ করবেন না, খুব ভালোভাবে দেখবেন। 2 নম্বর হচ্ছে, ওয়ার ইজ আ কস্ট টু হিউম্যান সিভিলাইজেশন ... ইনটু বেডস। চলুন এর উত্তরটা দেখা যাক। War is a cause to human civilization. In ancient times, battles were confined to soldiers, but nowadays all the people, civilian and military, have not to suffer from the effect of war. None can escape from the grief of enemy bombers. In fact, war turns men into birds. এর উত্তরটা হচ্ছে, ওয়ার ইজ আ কজ টু হিউম্যান সিভিলাইজেশন, তার যুদ্ধ, ওয়ার মানে তো যুদ্ধই, মানব সভ্যতার জন্য এটা কি একটা অভিশাপ। ইন এনিশিয়েন্ট টাইমস, প্রাচীনকালে, ব্যাটলস ওয়ার কনফাইন্ড টু সোলজার, তাহলে হচ্ছে যুদ্ধ সৈনিকদের মধ্যে কি ছিল, সীমাবদ্ধ ছিল, কনফাইন্ড ছিল, সীমাবদ্ধ ছিল। বাট নাও এ ডেস, কিন্তু বর্তমানে, অল দ্য পিপল, সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি, তাহলে হচ্ছে সামরিক বেসামরিক, হ্যাভ টু সাফার, এটা কি করে, সাফার করে, মানে পোহাতে হয় বা এটা ভোগ করে, ফ্রম দ্য ইফেক্ট অফ ওয়ার, মানে যুদ্ধের প্রভাবটা। নান ক্যান এসকেপ ফ্রম দ্য গ্রিফ অফ এনিমি বোম্বার্স, তাহলে হচ্ছে শত্রু বোমার গ্রাস থেকে কেউ কী পায় না, মুক্তি পায় না। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে বা বস্তুত, ওয়ার ট্রান্স ম্যান ইনটু বেডস, তাহলে হচ্ছে মানুষকে তাহলে কিসেতে পরিণত করে, পশুতে পরিণত করে যুদ্ধটা। 2 নম্বর এখান থেকে শেষ। চলুন এভাবে আমরা বুঝে বুঝে পড়বো, কেউ স্কিপ করবো না, হ্যাঁ, সুন্দরভাবে বুঝবো, বুঝে বুঝে এটা পড়বো। 3 নম্বরটা হচ্ছে, আ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ইজ লার্নার,
তো মূলত হচ্ছে আমরা যা পড়বো সব কিছু আমরা এভাবেই এমনভাবে পড়বো যেন আমরা এটা বানান লিখতে পারি। এটা মূলত হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো এবং যে আমরা টেন্সটা আছে বা এর সাথে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসটা আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কীভাবে আমরা কোনগুলো ইউজ করবো এগুলো আমাদের খুব সুন্দরভাবে পড়তে হবে এবং জানতে হবে, রুলস প্রয়োগ করতে হবে, যেটা হচ্ছে আমাদের গ্রামার আর্টিকেল, সে অনুযায়ী আমরা এগুলো বানাবো। তাহলে হচ্ছে চলুন দেখুন উত্তরটা। এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট people in any country. A good teacher makes lesson interesting and keeps learners awake. He also makes them confident and proves them wise. Everybody has something valuable inside him. A good teacher discovers the treasure hidden inside each learners. Hidden. এর উত্তরটা হচ্ছে এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিপল ইন এনি কান্ট্রি। তাহলে যে কোনো দেশের জন্য একজন ভালো শিক্ষক কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। গুড টিচার মেক্স লেসন ইন্টারেস্টিং, তাহলে একজন ভালো শিক্ষক তৈরি করে লেসনটা ইন্টারেস্টিং, খুব মজাদারপূর্ণ, অ্যান্ড কিপস লার্নার্স অওয়াক, তাহলে হচ্ছে শিক্ষার্থীদের কি সজাগ করে তোলেন এটাতে। সে তৈরি করে সে দ্যাম কনফিডেন্ট অ্যান্ড প্রুভস দ্যাম ওয়াইজ, তাহলে তারা পড়তই করে তোলেন এবং তাদেরকে কি করে তোলেন, ওয়াইজ মানে জ্ঞানী করে তোলেন। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইনসাইড হিম, তাহলে প্রত্যেকেই মধ্যে এই মূল্যবান কী থাকে, কিছু থাকে, যে কোনো মানুষের ভিতরে মূল্যবান কোনো না কিছু আছে। তাহলে এক গুড টিচার, একজন গুড টিচারই ডিসকভার আবিষ্কার করতে পারে দ্য ট্রেজার হিডেন ইনসাইড ইস লার্নার্স, তাহলে একজন প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে যেটা লুকায়ে আছে মেধাটা, এটা সে একজন ভালো শিক্ষক আবিষ্কার করতে পারে। তো এইভাবে আমরা ভেঙে সুন্দরভাবে পড়ব। 4 নম্বর, আয়রন ইজ ভেরি কমন মেটাল ড্যাশ উইথ আয়রন। এটা আমরা আনসারটা দেখব, তার আগে আমি দু একটা কথা বলি, সেটা হচ্ছে খুব বুঝে শুনে আমাদের এইগুলো পড়তে হবে। তাহলে হচ্ছে আয়রন ইজ ভেরি কমন মেটাল, ইট ইজ not found in mine in pure condition, it is melted in furnace. When iron gets very hot, it becomes red and soft. Steel is made by mixing charcoal with iron. লোহা, আচ্ছা আয়রন ইজ ভেরি কমন মেটাল, তাহলে হচ্ছে লোহা খুবই সাধারণ ধাতু। ইট ইজ নট ফাউন্ড ইন দ্য মাইন ইন পিওর কন্ডিশন, তাহলে হচ্ছে এটি খনিতে কী করা যায় না, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, এটি খনিতে হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। ইট ইজ মেল্ট ইন ফার্নেস, তাহলে হচ্ছে এটা কি ফার্নেসে গলানো হয়, কোথায় মেল্ট মানে হচ্ছে গলানো হয়, ফার্নেসে এটা গলানো হয়। হোয়েন আয়রন গেটস ভেরি হট, যখন এটা খুবই উৎপত্ত বা গরম হয়, ইট বিকামস রেড, এটা দেখায় কি, তাহলে হচ্ছে লাল আর নরম, সফট মানে নরম হয়, তাহলে নরম আর হচ্ছে লাল হয়। আচ্ছা, স্টিল ইজ মেড বাই মিক্সিং চারকোল উইথ আয়রন, তাহলে হচ্ছে চারকোল আর হচ্ছে আয়রন মানে লোহার মিশ্রণে স্টিল ইজ মেড, তাহলে হচ্ছে স্টিল মানে ইস্পাত প্রস্তুত করা হয়, মেড মানে প্রস্তুত করা, বাই মিক্সিং, তাহলে মিক্সিং হচ্ছে সংমিশ্রণ, তাহলে চারকোল অ্যান্ড হচ্ছে আয়রনের ইস্পাতের লোহার মাধ্যমে এটা ইস্পাত মিশ্রণ বা প্রস্তুত করা হয়। 5 নম্বর হচ্ছে চলুন 5, এ প্যাট্রিয়ট ইজ আ ম্যান হু লাভস হিজ ড্যাশ দ্য পিপল। এর উত্তরটা দেখি। A patriot is a man who loves his country, works for it, and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldier do more than this. They risk their lives because they love the country. They are the best friends of the people. এর উত্তরটা হচ্ছে এ পেট্রিয়ট, তাহলে হচ্ছে পেট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক, একজন দেশপ্রেমিক ইজ এ ম্যান, সে একজন এমন একটা লোক হু লাভস হিজ কান্ট্রি, যে তার দেশকে ভালোবাসে, ওয়ার্কস ফর ইট তার জন্য কাজ করে, অ্যান্ড ইজ উইলিং টু ফাইট, তাহলে হচ্ছে এর জন্য কী করে কাজ করে, এর জন্য উইলিং টু ফাইট এর জন্য যুদ্ধ করে, অ্যান্ড ডাই ফর ইট এবং মৃত্যুবরণ করতেও কী করে সে প্রস্তুত, ডাই ফর ইট মৃত্যুবরণ করতেও প্রস্তুত। এভরি সোলজার প্রত্যেক সৈনিক ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি, তাহলে হচ্ছে প্রত্যেক সৈনিক তার দায়িত্ব পালন করতে কি বাউন্ড মানে বাধ্য, টু ডু হিজ ডিউটি তার ডিউটি বা তার হচ্ছে কর্তব্য বা পালন করতে বাধ্য। বাট দ্য বেস্ট সোলজার,
কিন্তু দ্য বেস্ট সোলজার, সর্বোত্তম সৈনিকরা, সোলজার্স, তাহলে হচ্ছে সর্বোত্তম সৈনিকরা ডু মোর দ্যান দিস, এর চেয়েও অধিক কিছু করে, মানে তার ডিউটি থেকে অধিক কিছু করে, কারণ তারা দেশকে ভালোবাসে, তার দেশের জন্য অনেক কিছু করে। দে রিস্ক দেয়ার লিভস, তারা তাদের জীবনের ঝুঁকি নেয়। দে রিস্ক দেয়ার লিভস, তারা তাদের জীবনের ঝুঁকি নেয়। রিস্ক মানে ঝুঁকি নেওয়া, দেয়ার লিভস তাদের বাঁচার জন্য বা জীবনের জন্য। বিকজ কারণ, দে লাভ দ্য কান্ট্রি, তারা দেশকে ভালোবাসে। দে আর দ্য বেস্ট ফ্রেন্ডস, দে আর দ্য, তারা হচ্ছে সর্বোত্তম বন্ধু অফ দ্য পিপল, জনগণের, তারা জনগণের সর্বোত্তম বন্ধু। এইভাবে সুন্দর সুন্দর করে ভেঙে ভেঙে আমাদের পড়তে হবে। এরপরে আমরা 6 নম্বরটা দেখব। 6 নম্বরটা হচ্ছে প্রভার্টি ইজ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি ড্যাশ 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 অন ফরচুন। তাহলে চলুন এর উত্তরটা দেখা যাক। Poverty is a great problem in our country, but we hardly realize that this miserable condition creation in our own creation. Many do not try to better their lives by hard labor and profitable business cuts their fate. We must shake off this inactiveness and aversion to physical labor. Man is the maker of his own fortune. তাহলে হচ্ছে প্রভার্টি মানে দারিদ্র ইজ এ গ্রেট প্রবলেম, এটা হচ্ছে একটা দেশের বিরাট সমস্যা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য এটা খুব একটা বড় সমস্যা। বাট কিন্তু উই হার্ডলি, কিন্তু আমরা হার্ডলি মানে কদাচিৎ, রিলাইজ এটা হচ্ছে উপলব্ধি করি, লেজ মানে উপলব্ধি করা, দ্যাট যে দিস মিজারেবল কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন ক্রিয়েশন ইন আওয়ার অন ক্রিয়েশন, তাহলে হচ্ছে এর যে মিজারেবল কন্ডিশন মানে এই যে শোষণীয় অবস্থাটা, ক্রিয়েশন ইন আওয়ার অন ক্রিয়েশন মানে আমরা নিজেরাই এটা তৈরি করেছি। তাহলে মিজারেবল কন্ডিশন ক্রিয়েশন, যে আমরা শোচনীয় যে অবস্থাটা আমরা তৈরি করেছি, আমরা নিজেরাই এটা তৈরি করেছি। মেনি ডু নট ট্রাই টু বেটার, তাহলে হচ্ছে টু দেয়ার লিভস বাই হার্ড লেবর, তার হচ্ছে হার্ড লেবর মানে কঠিন পরিশ্রম, ও প্রফিটেবল বিজনেস, আর হচ্ছে লাভজনক ব্যবসা, কোর্স দেয়ার ফেট, কাজের মাধ্যমে অনেকে তাদের অবস্থার উন্নতি করতে চেষ্টা করেন। তাহলে হচ্ছে মেনি ডু নট ট্রাই টু বেটার, তাহলে তারা চেষ্টা করে না দেয়ার লিভস বাঁচার জন্য বাই হার্ড লেবর মানে কঠোর পরিশ্রম করে, এবং প্রফিটেবল বিজনেস মানে কি হচ্ছে লাভজনক যে ব্যবসা আছে সেগুলো লাভজনক কাজের মাধ্যমে, তাহলে অনেকেই আমরা জীবনে উন্নতি করতে চেষ্টা করি না। উই মাস্ট shake off this inactiveness and aversion to physical labor, তাহলে হচ্ছে এর হচ্ছে নিষ্ক্রিয়তা আর হচ্ছে কায়িক যে পরিশ্রম আছে প্রতি আমরা এটা কী করেছি, অনীহা করেছি, অনীহাকে আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ অন ফরচুন, তাহলে হচ্ছে মানুষ নিজে তার ভাগ্যের নির্মাতা, তাহলে হচ্ছে মানুষ ম্যান ইজ মেকার, মানুষ নিজেই তৈরি করে, অফ হিজ অন ফরচুন তার ভাগ্য, তাহলে মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা। চলুন 7 নম্বরটা দেখি। পাংচুয়ালিটি ইজ টু বি কাল্টিভেটেড ড্যাশ 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 আওয়ার মোটো, চলেন এর উত্তরটা দেখি। Punctuality is to be cultivated and formed into a habit. This quality is to be acquired through all our boyhood. Boyhood is the seed time. The habit formed at this time will condition all through our life. Everything at the right time should be our motto. তাহলে হচ্ছে পাংচুয়াল সময়ানুবর্তিতা, টু বি কাল্টিভেট অ্যান্ড ফর্মড ইন্টু এ হ্যাবিট, হ্যাবিট মানে চর্চা, তাহলে সময় মতো আমরা চর্চা করতে হবে এবং তা অভ্যাসে পরিণত করতে হবে। দ্য কোয়ালিটি ইজ টু বি অ্যাকোয়ার্ড থ্রু অল আওয়ার বয়হুড, তাহলে হচ্ছে এটা ছেলেবেলা থেকে আমরা সব কাজের ভিতর এবং এই গুণ কী করতে পারি, অর্জন করতে পারি। বয়হুড ইজ দ্য সিড টাইম, তাহলে হচ্ছে কি ছেলেবেলাই হলো এর বীজ বপনের একটা নির্দিষ্ট সময়। দ্য হ্যাবিট ফর্মড অ্যাট দিস টাইম উইল কন্টিনিউ অল থ্রু আওয়ার লাইফ, তার হচ্ছে আমাদের এই সময় যে অভ্যাস গড়ে তোলা তা আমাদের সারা জীবন কী করে ধরে, থ্রু লাইফ অল লাইফ, তাহলে সারা জীবন ধরে চলতে হয়। এভরিথিং অ্যাট দ্য রাইট টাইম, তাহলে হচ্ছে সকল কাজই সঠিক সময়, শুড বি আওয়ার মোটো, তাহলে আমাদের মূল মন্ত্র হওয়া উচিত যে সকল কাজই সঠিক সময় করা। 8 নম্বর হচ্ছে অনেস্ট ইজ আ নোবেল ভার্চু, ইটস ড্যাশ 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 বেস্ট পলিসি, এটাই হচ্ছে প্রথম পর্বের শেষ, এটা আজকে দিয়ে এটা দিয়ে শেষ করব। চলুন এর উত্তরটা দেখা যাক। দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে।
এর পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্ব পেয়ে যাবেন আরও 7টি, এই 15টা হচ্ছে মোট ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে অনেস্ট ইজ আ নোবেল ভার্চু, ইট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস, দ্য ভ্যালু অফ অনেস্টি ইজ গ্রেট, ইট উইন্স লাভ অ্যান্ড রেসপেক্ট, অ্যান অনেস্ট ম্যান passes his days in respect and happiness, honest is the best policy। তাহলে হচ্ছে অনেস্ট ইজ নোবেল ভার্চু, তাহলে হচ্ছে সততা একটি মহৎ গুণ, ইট ইজ সিক্রেট অফ সাকসেস, তাহলে এটা সফলতার হচ্ছে কি একটা গোপন রহস্য, এই যে অনেস্টটা সফলতার একটা গোপন রহস্য। দ্য ভ্যালু অফ অনেস্টি ইজ গ্রেট, তাহলে হচ্ছে কি সততার মূল্য কি বিরাট, দ্য ভ্যালু অফ অনেস্টি সততার মূল্য ইজ গ্রেট মানে হচ্ছে বিরাট বা ভালো, ইট উইন্স লাভ অ্যান্ড রেসপেক্ট, এটা কী করে জয় করে কি লাভ অ্যান্ড রেসপেক্ট, তাহলে হচ্ছে ভালোবাসা এবং সম্মান এটা জয় করে। আনঅনেস্ট ম্যান পাসেস হিস ডেজ, তাহলে একজন সৎ লোক কী করে পাস করে রেসপেক্ট অ্যান্ড হ্যাপিনেস, তার হচ্ছে জীবন সম্মান ও সুখের মাধ্যমে সে জীবনটা কী করে কাটায়। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বকৃষ্ট পন্থা, তাহলে হচ্ছে সততা। তাহলে হচ্ছে আমরা আজকে এ পর্যন্ত, দেখা হবে দ্বিতীয় পর্বে বা অন্য কোনো পর্বে, সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। যেটুকু দিলাম সেটা সুন্দর করে আপনারা ভেঙে ভেঙে পড়বেন এবং ভালোভাবে পড়বেন, বুঝে বুঝে পড়বেন, তাহলে একবারই পড়লে এনাফ। এই নতুন কোনো পর্বে আবারও দেখা হবে, সে অবধি ভালো থাকুন। আবার বলি, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন বা কোন টপিকের উপর আবার ভিডিও করব। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা আপনাদের পড়ালেখা ভালোভাবে চালিয়ে যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কৃষি বার্তা 24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করবেন নতুন অন্য কোনো ভিডিও বা টপিক্সের উপর যেটা লাগবে সেটা আপনারা জানাবেন। চলুন তাহলে আজকের পর্বে আলোচনা করা যাক। বিপিএসসি নন ক্যাডার ও অন্যান্য লিখিত চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ 15টি বঙ্গানুবাদ বা অনুবাদের যে 5 মার্ক প্রশ্ন উত্তর আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়েছি, এখন 9 থেকে 15 পর্যন্ত 7টা দিব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো চাকরি পরীক্ষায় আসে, আপনারা কেউ কাটাকাটি করবেন না, সুন্দর করে দেখে যাবেন। আমি অনেক বুঝে বুঝে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা সেগুলো খেয়াল করবেন। তাহলে চলুন দেখা যাক। প্রথম হচ্ছে 9 নম্বর, এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ ড্যাশ ড্যাশ কারেন্ট হিস্টোরি। এটার হচ্ছে এইভাবে আসবে, এটা দেখব যে এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ, উই ক্যান নো দ্য কন্ডিশন, ম্যানার্স, কাস্টমস of other countries of the world from a newspaper. It is in fact the summary of all current history। তাহলে a newspaper is a store house of knowledge, তাহলে হচ্ছে সংবাদপত্র কি জ্ঞানের ভান্ডার, আর স্টোর হাউস অফ নলেজ জ্ঞানের ভান্ডার। উই ক্যান নো, আমরা কি করি জানি, জানতে পারি, দ্য কন্ডিশন অবস্থা, ম্যানার্স আচার ব্যবহার, কাস্টমস অফ আদার কান্ট্রিজ অন্যান্য বা দেশের অবস্থা, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের, ফ্রম আ নিউজপেপারের মাধ্যমে। তাহলে সংবাদপত্র থেকে আমরা বিশ্বের অন্যান্য দেশের যে অবস্থা, আচার আচরণ, রীতিনীতি সম্বন্ধে আমরা কি করি জানতে পারি। এটি মূলত ইনফ্যাক্ট মূলত দ্য সামারি অফ অল কারেন্ট স্টোরি, তাহলে এটি মূলত কি সব চলমান ইতিহাসের কি সারকথা, যেটা রানিং চলে, এটা হচ্ছে সারকথা। এভাবে আমরা মুখস্থ না পড়ে এভাবে বুঝে বুঝে পড়বো, শব্দগুলো জেনে পড়বো, তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে এবং আমরা চাকরি পরীক্ষা যে কোনো ভাবে আসুক না কেন আমরা এগুলো আনসার করতে পারবো। এই জন্য আমাদের মূলত হচ্ছে শব্দার্থগুলো জানে রাখা এবং সে অনুযায়ী সেগুলো লেখা। চলুন 10 নম্বরটা হচ্ছে নলেজ ইজ আ ভেস্টার দেন ড্যাশ 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 নলেজ। আমি আবারও বলছি, কেউ স্কিপ করবেন না, কেটে পড়বেন না, সুন্দর করে আমি যেভাবে বলছি সেভাবে আপনারা একবার মনোযোগ দিয়ে শুনুন, তাহলে অবশ্যই ভালো কিছু পেয়ে যাবেন। চলুন এর উত্তরটা তাহলে দেখা যাক। নলেজ ইজ এ ভেস্টার দেন অশেন, দ্য মোর উই গ্যাদার নলেজ দ্য মোর আওয়ার থ্রিস্ট ইনক্রিজ, সো এনি কাইন্ডস অফ রেস্ট্রিকশন অন দ্য pursuit of knowledge is not at all desirable. Everybody has the right to walk freely in the ocean of knowledge। তাহলে হচ্ছে ওশেন মানে হচ্ছে মহাসাগর, তাহলে নলেজ হয় কি
তাহলে হচ্ছে নলেজ ইজ দ্য ভেস্টার দেন ওশেন, তাহলে হচ্ছে জ্ঞান মহাসাগরের চাইতেও কি বিশালতর। দ্য মোর উই গ্যাদার নলেজ, তাহলে আমরা জ্ঞান যতই কী করি অর্জন করি বা শিখি, দ্য মোর আওয়ার থ্রিস্ট ইনক্রিজ, তাহলে আমাদের কি হয় জ্ঞান তৃষ্ণা তত কী করে বেড়ে যায়। সো এনি কাইন্ড অফ রেস্ট্রিকশন, তাহলে সুতরাং যে কোনো রেস্ট্রিকশন মানে প্রতিবন্ধকতা, যে কোনো প্রতিবন্ধকতা অন দ্য পারসুইট অফ নলেজ, তাহলে যে জ্ঞান অর্জনের জন্য বা জ্ঞানের জন্য যদি কোনো রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে কি হয়, এটা মোটেই কি হয় বাঞ্ছনীয় নয়। ইজ নট অল ডিজারেবল, এটা কাঙ্ক্ষিত না, এটা চাওয়ার না। তাহলে হচ্ছে কি জ্ঞান অর্জন, সুতরাং জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা মোটেই কি বাঞ্ছনীয় নয়। এভরিবডি হ্যাজ দ্য রাইট টু নো ওয়াক ফ্রিলি ইন দ্য ওশেন অফ নলেজ, তাহলে হচ্ছে এই জ্ঞান সমুদ্রের যে অবাধে যে বিচরণের প্রত্যেকের কি আছে অধিকার আছে। এভরিবডি হ্যাজ দ্য রাইট, প্রত্যেকের অধিকার আছে টু ওয়াক, তাহলে হচ্ছে কি টু ওয়াক ফ্রিলি, তাহলে হচ্ছে প্রত্যেকের কি অবাধে চলাফেরা করার ইন দ্য ওশেন অফ নলেজ, জ্ঞান সমুদ্রে প্রত্যেকের চলাফেরা করা এটা কি বা প্রত্যেকের বিচরণ করা অধিকার রয়েছে। এভাবে সুন্দর করে পড়তে হবে আমাদের। তারপর একটা চলুন 11 নম্বর হচ্ছে ম্যান ক্যান নট লিভ অ্যালং সো উই ড্যাশ 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 সোশ্যাল লাইফ, তাহলে আমরা জানি মানুষ একাকী বাস করতে পারে না। চলুন তাহলে এটার আমরা উত্তরটা দেখি যে কীভাবে দেওয়া আছে, খুব সুন্দরভাবে আমাদের বুঝে পড়তে হবে। তাহলে দেখি ম্যান ক্যান নট লিভ অ্যালং সো বি কিপস আ কোম্পানি, হি ক্যান নট ডু উইদাউট দ্য হেল্প অফ আদার্স ইভেন ফর আ ডে, ফর দিস রিজন ম্যান হ্যাভ বিন লিভিং টুগেদার ফর মেনি ডেজ, দিস ইজ কল্ড সোশ্যাল লাইফ। তাহলে হচ্ছে কি ম্যান ক্যান নট লিভ অ্যালং, মানুষ একাকী বাস করতে পারে না। সো বি কিপস আ কোম্পানি, তাহলে তার কি প্রয়োজন, একজন সঙ্গ প্রয়োজন, কিপস আ কোম্পানি, তার হচ্ছে কি তাই তার সঙ্গ প্রয়োজন। হি ক্যান নট ডু উইদাউট, সে কী করে না ক্যান নট ডু তে উইদাউট দ্য হেল্প, তাহলে অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারে না। অফ আদার্স ইভেন ফর আ ডে, তাহলে অন্যের সাহায্য ছাড়া সে ব্যতীত এমনকি একদিনও কী করতে পারে না, আর ডে ইভেন অফ ফর এ ডে, একদিনও সে চলতে পারে না। ফর দিস রিজন, এ কারণেই ম্যান হ্যাভ বিন লিভিং টুগেদার ফর মেনি ডেজ, তাহলে হচ্ছে ম্যান হ্যাভ বিন লিভিং, মানুষ কী করে দীর্ঘদিন ধরে কী করতেছে টুগেদার ফর লিভিং বাস করতেছে ফর মেনি ডেজ, তাহলে দীর্ঘদিন ধরে মানুষ কী করে একসাথে বসবাস করে আসছে। দিস ইজ কল্ড সোশ্যাল লাইফ, তাহলে একেই বলে কি সামাজিক জীব। এভাবে আমাদের খুব সুন্দরভাবে স্মুথলি এবং কোনটা ওয়ার্ডগুলো জেনে সুন্দরভাবে আমাদের পড়তে হবে, যেন আমরা পরবর্তীতে আমরা ওয়ার্ড ওয়াইজ যে আমরা করবো লিখবো তা না, একটা সেন্টেন্স ওয়ার্ড ওয়াইজ আমরা ভেঙে দেন আমরা হচ্ছে কী করব যে এটা একটা মিনিং তৈরি করব। তাহলে চলুন 12 নম্বরটা হলো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন ড্যাশ 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 দ্য দিস ট্রুথ সোশ্যাল লাইফ, তাহলে এটা আমরা দেখব আসলে এটা এডুকেশন ইজ ব্যাকবোন অফ এ ন্যাশন, তাহলে হচ্ছে কি তাহলে শিক্ষা জাতি কি এটা একটা মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কেউ কোনো জাতি উন্নতি হতে পারে না। আসলে এটা নিয়ে আমরা আলোচনা করব। এডুকেশন ইজ ব্যাকবোন অফ এ নেশন, এটা খুব ইম্পর্টেন্ট। নো নেশন ক্যান মেক প্রসেস উইদাউট এডুকেশন, ইগনোরেন্স ইজ কম্পেয়ার্ড টু ডার্কনেস, সো দ্য লাইট অফ এডুকেশন ইজ এসেনশিয়াল ফর আস ফর সোসাইটি, এভরিওয়ান হ্যাজ টু রিয়ালাইজ দিস ট্রুথ। তাহলে হচ্ছে এটা উত্তর হচ্ছে এডুকেশন ইজ ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতি মেরুদণ্ড। নো নেশন ক্যান মেক প্রোগ্রেস উইদাউট এডুকেশন, তাহলে কোনো জাতি নো নেশন কোনো জাতি ক্যান পারে না পারে মেক নো নেশন কোনো জাতি পারে না মেক তৈরি করতে প্রোগ্রেস উন্নতি করতে উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া, তাহলে এটা বলতে হবে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আমরা এইভাবে ভেঙে ভেঙে বলবো, কিন্তু সেন্টেন্সটা আমাদের তৈরি করতে হবে যে একটা ভালোভাবে। ইগনোরেন্স ইজ কম্পেয়ার্ড টু ড্রাগনেস, তাহলে হচ্ছে কি ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা বা নিরক্ষতা, ইজ কম্পেয়ার্ড টু ড্রাগনেস, এটা কার সাথে করা হয়েছে সামঞ্জস্য করা হয়েছে অন্ধকারের সাথে, তাহলে এটা এইভাবে বলবো যে অজ্ঞতা অন্ধকারের সামিল। সো দ্য লাইট অফ এডুকেশন ইজ এসেনশিয়াল ফর সোসাইটি, তাহলে প্রত্যেকের সুতরাং তাহলে কি সো দ্য লাইট অফ এডুকেশন তাহলে হচ্ছে শিক্ষার জন্য অত্যাবশ্যক যে ইজ এসেনশিয়াল ফর আর সোসাইটি, তাহলে সমাজের জন্য শিক্ষার আলো কি অত্যাবশ্যক। এভরিওয়ান হ্যাজ টু রিয়ালাইজ দিস ট্রুথ, তাহলে প্রত্যেকেই এই সত্যটি কী করে অনুধাবন করতে হবে, প্রত্যেকে এই সত্যটি অনুধাবন করতে হবে যে ড্রাগনেস এডুকেশন কম্পেয়ার করে ড্রাগনেস অন্ধকারের সাথে। সো এটা আমাদের সবাইকে কি করতে হবে এই সত্যটা বুঝতে হবে যে আসলে এডুকেশন করলে আমাদের এই উপকার। তো চলুন 13 নম্বর হলো উই লিভ ইন সোসাইটি সো উই হ্যাভ ড্যাশ 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 মেনি সোসাইটি,
তাহলে উই লিভ ইন, আমরা তো কোথায় বাস করি? সামাজিকভাবে বাস করি। তাহলে এর উত্তরটা আমরা দেখবো। তার আগে দু একটা কথা বলি, আপনারা খুব সুন্দর করে এগুলো যে প্রশ্নটা আমি দিয়েছি প্রথম পর্ব দ্বিতীয় পর্বের মধ্যে, এগুলো পড়লেই দ্যাটস এনাফ। আমি মনে করি এগুলোর মধ্যেই আসা কথা। আমি যেগুলো দিয়েছি এগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় এসেছে, কিন্তু আপনারা মাথায় রাখবেন এটা। যাই হোক, উই লিভ ইন সোসাইটি, সো উই হ্যাভ টু মেনটেন পিস ইন সোসাইটি, উই হ্যাভ আ লট অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস towards the society, we rely upon one another, our aim is to build a happy society। তাহলে হচ্ছে উই লিভ ইন সোসাইটি, আমরা তাহলে কোথায় বাস করি? সমাজে বাস করি। সো উই হ্যাভ টু মেনটেন পিস, তাহলে আমাদের সমাজে কী বজায় রাখা উচিত? মেনটেন পিস মানে শান্তি, ইন সোসাইটি, সমাজে আমাদের কি শান্তি বজায় রাখা উচিত। উই হ্যাভ আ লট অফ ডিউটিস, তাহলে আমাদের কি সমাজের অ্যান্ড রেসপন্সিবিলিটি, আমাদের উই হ্যাভ লট অফ প্রচুর দায়িত্ব, অ্যান্ড রেসপন্সিবিলিটি দায়িত্ব এবং কর্তব্য টুয়ার্ডস দ্য সোসাইটি, তাহলে সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে বা আছে। উই রিয়েলি আপন ওয়ান অ্যানাদার, তাহলে আমরা একে অন্যের উপর কী করি? নির্ভর করি। আওয়ার এইম ইজ টু বিল্ড হ্যাপি সোসাইটি, তাহলে আমাদের লক্ষ্য কি? একটি সুখী সমাজ গড়ে তোলা। তাহলে আমাদের মূলত হচ্ছে আওয়ার এইম, আমাদের লক্ষ্য ইজ বিল্ড করা হ্যাপি সোসাইটি, তাহলে সমাজে একটা সুখী সমাজ আমাদের গড়ে তোলা, এটা আমাদের সবারে চাওয়া, এটা আমাদের লক্ষ্য। এরপরে 14টা দেখব। ট্রাফিক জ্যাম ইজ নট অ্যান আনকমন ড্যাশ 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 দিস নুয়েসেন্স। আমাদের মূলত মাথায় রাখতে হবে যে আমি যে 15টার কথা বললাম প্রথম পর্ব দ্বিতীয় পর্বের মধ্যে, এগুলো আমরা দেখে নেবেন এবং অন্যান্য অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন। মূলত আমি যেটা বলতে চাইছিলাম যেটা হচ্ছে আমি যেগুলো দিয়েছি সব এগুলো পরীক্ষার মধ্যেই এসেছে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। 14 নম্বরটা হচ্ছে ট্রাফিক জ্যাম ইজ নট অ্যান আনকমন ফিনোমিনাম ইন আওয়ার কান্ট্রি, especially is the Dhaka city. Traffic jam by definition is the herding up to many vehicles in a specific place of a highway in a street, with the result that the vehicles clog up so to say and cannot ahead. This creates a great problem. People who busy on urgent business miss their timetable. In the morning, for example, many people fail to attend their workplace in time. The transportation of goods get delayed. Perhaps the worst consequence is served by patients being carried to hospitals or clinics. The mental and physical suffering too are no less important. The number of vehicles, especially rickshaw, is a major cause of this nuisance. তাহলে হচ্ছে ট্রাফিক জ্যাম ইজ দ্য মোস্ট আনকমন ফিনোমিনাম ইন আওয়ার কান্ট্রি, তাহলে হচ্ছে কি আমাদের দেশে বিশেষত ঢাকা শহরে যানজট কি অত্যন্ত অদৃষ্টপূর্ব কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে যখন তখন এটা দেখা যায়। স্পেশালি ইজ দ্য ঢাকা সিটি ট্রাফিক জ্যাম, তাহলে হচ্ছে ঢাকা শহরে এটা কোনো ব্যাপার না। বাই ডিফিনেশন, সংখ্যা অনুযায়ী ইজ দ্য হার্ডিং আপ to many vehicles in specific place of highway or in a street, with the result that the vehicles clog up so। তাহলে কি বলা হয়েছে যে যানজট হলো কোনো সড়ক বা মহাসড়কের নির্দিষ্ট কোনো জায়গায় যানবাহনের ভিড়ে এমনভাবে আটকে যাওয়া যে বলতে গেলে সামনে অগ্রসর হতেই পারে না। সো টু স্টে, ফলে স্টে অ্যান্ড ক্যান নট হেড, তারা যাইতে পারে না। দিস ক্রিয়েটস এ গ্রেট প্রবলেম, এটা কি যন্ত্রদায়ক একটা সমস্যা। পিপল হু বিজি অন আর্জেন্ট বিজনেস, জরুরি কাজে ব্যবসা মিস দেয়ার টাইম টেবল, তাহলে হচ্ছে কি জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিগণ নির্ধারিত সময়ের কাজে কি সম্পন্ন করতে কি করে ব্যর্থ হয়। ইন দ্য মর্নিং, সকালবেলা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, মেনি পিপল সেল টু অ্যাটেন্ড দেয়ার ওয়ার্কপ্লেস ইন টাইম, তাহলে হচ্ছে সকালবেলায় যথাসময়ে কর্মক্ষেত্রে পৌঁছানোর জন্য নৌপথ কী করতে পারে। উদাহরণস্বরূপ সকালবেলা অনেক মানুষ যথাসময়ে কর্মক্ষেত্রে পৌঁছানোর জন্য নৌপথ ব্যবহার করেন। কি করেন? নৌপথ ব্যবহার করেন। দ্য ট্রান্সপোর্টেশন অফ গুডস গেট ডিলেড, তাহলে পণ্যদ্রব্য পরিবহন কী হয়? দেরি হয় বা বিলম্বিত হয়। পারহ্যাপস দ্য ওয়ার্স্ট কনসিকুয়েন্স ইজ সাফার্ড বাই প্যাট্রেন্টস বিং ক্যারিড টু হসপিটাল অর ক্লিনিক্স, তাহলে হচ্ছে কি হাসপাতাল বা ক্লিনিকগামী রোগীর ক্ষেত্রে ভোগান্তির শেষ থাকে না। দ্য মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সাফারিং, তাহলে হচ্ছে কি শারীরিক মানসিকভাবে এটা কি ভোগান্তি। টু আর নো লেস ইম্পর্টেন্ট, ভোগান্তি এটা কি অগ্রাহ্য করা কোনো সুযোগ নেই।
দ্য নাম্বার অফ ভেহিকেলস স্পেশালি রিক্সা ইজ দ্য মেজর কজ অফ ইন দিস নুসেন্স। তাহলে হচ্ছে বিপুল যানবাহন বিশেষত রিক্সা এই বিড়ম্বনার জন্য বিশেষভাবে দায়ী। এভাবে এটা আমরা খুব সুন্দর করে পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখে নেবেন ভালোভাবে। 15 মধ্যে লাস্ট এবং শেষ, দ্য এম ইজ এডুকেশন ইজ টু মেক ড্যাশ 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 নো ভ্যালুয়েবল ভ্যালু। এটা আমরা ভালো করে দেখে নিব। আমি যেটা বলতে চাইছিলাম যে আপনারা সব যেগুলো আমি যে প্রোমোটা দিয়েছি এটা খুব ভালো করে পড়বেন, এরপরে আপনারা যদি এক্সট্রা পড়তে চান অবশ্যই পড়বেন। যাই হোক দেখি, দ্য 15 নম্বর, দ্য এইম অফ এডুকেশন ইজ টু মেক মেন ফুলি ফিট ফর হিমসেলফ অ্যান্ড ফর দ্য সোসাইটি। ইট মিনস টু ডেভেলপ আ হোল ম্যান হু কনসিস্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল. It is education which aims at providing a child with opportunities so that it can bring to light its all latent qualities. An educated man should be gentle, thoughtful, creative, kind, respectful, sympathetic, and cooperative. If education offers no spiritual beauty, it has no value. তাহলে হচ্ছে the aim of education is make a man fully fit for হিমসেলফ অ্যান্ড ফর দ্য সোসাইটি। তাহলে হচ্ছে শিক্ষার উদ্দেশ্য হলো কোনো মানুষকে নিজের জন্য এবং সমাজের জন্য পরিপূর্ণভাবে কী করা, তৈরি করা। ইট মিনস টু ডেভেলপ আ হোল ম্যান। তাহলে হচ্ছে এর অর্থ হলো শিক্ষার চিন্তনের সৌন্দর্য হল কনসিস্ট অফ বডি। তাহলে হচ্ছে এর অর্থ হলো শিক্ষার চিন্তাশীল সৌন্দর্য না থাকলেও এর কোনো কি থাকে না, মূল্য নেই। মাইন্ড হ্যান্ড নো সোল, যে মনুষ্যত্ব কোনো মূল্য নেই। ইট ইজ এডুকেশন হুইচ এম টু অ্যাট প্রোভাইডিং আ চাইল্ড উইথ অপরচুনিটিস so that it can bring to light its all latent qualities. তাহলে কী বলা হয়েছে, যে শরীর মন আত্মা নিয়ে গঠিত। তাহলে শিক্ষায় একটি শিশুকে কী করে, অ্যান এডুকেটেড ম্যান শুড বি জেন্টেল। তাহলে একজন শিক্ষিত লোককে কী করে, জেন্টেল ভদ্র করে, থটফুল ক্রিয়েটিভ চিন্তাশীল সৃজনশীল, কাইন্ড দয়ালু রেসপেক্টফুল সম্মানিত, সিম্প্যাথিক সহানুভূতিশীল, কোঅপারেটিভ সাহায্য প্রমতা হতে দেখা যায়। ইফ এডুকেশন অফার নো স্পিরিচুয়াল বিউটি ইজ নট ভ্যালুয়েবল। কি, শিক্ষার চিন্তাশীল সৌন্দর্য না থাকলে এর কোনো মূল্য নেই। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো পূর্বে। আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কোন ধরনের টপিক্সের উপর আপনার ভিডিও লাগবে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো পূর্বে। আর আমি বলি, আমি ডে বাই ডে আমি নিয়মানুবর্তিক এবং সিলেবাস ওয়াইজ আপনাদের সাজেশন বা প্রশ্ন দিয়ে যাব, আপনারা সেগুলো ফলো করবেন এবং নোটিফিকেশন যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে রাখবেন, আমার ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যাবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আজকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল গবেষণা কেন্দ্রের এখানে আমি উপস্থিত হয়েছি। এখানে মূলত কাঁঠালের গ্রাফটিং বিষয়ে আমি জানতে এসেছি এবং এটা আমার হলো উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এখন মহাব্যবস্থাপক উদ্যান বিএডিসি হিসাবে কর্মরত। তো আমাদের বিএডিসির দেশের বিভিন্ন এলাকায় যে উদ্যান উন্নয়ন কেন্দ্র বা অ্যাগ্রো সার্ভিস সেন্টার রয়েছে, সেসব জায়গাতে এখানকার যে ভালো জাতের কাঁঠাল সেগুলো যেন আমরা হলো ডিসক্রিমিনেট করতে পারি, সেই বিষয়ে একটু এখানে কথা বলার জন্য এসেছি। এবং এখানে স্পেশালি একটা জিনিস আমি খুবই আগ্রহী হয়েছি যে ওনারা কাঁঠালের কলম করতেছেন এবং এখানে এনাদের কাঁঠালের কলমের সাকসেস রেট অনেক ভালো। সেই বিষয়গুলো একটু দেখার জন্য এখানে এসেছি এবং এখানে এই কর্মসূচিটা পরিচালনা করছেন জনাব ডক্টর জিল্লুর রহমান। তো আমি ওনাকে একটু অনুরোধ করব যে আপনি একটু আমাদেরকে আপনার এই বিষয়টা সম্বন্ধে একটু ব্রিফ করেন সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। তো আমরা সবাই জানি যে বাংলাদেশ হলো এমন একটা দেশ যেখানে কাঁঠাল হলো জাতীয় ফল এবং আমাদের যে জাতীয় ফল হওয়ার পিছনে যে কাঁঠালের রয়েছে অনেক বড় ইতিহাস। এর যে ব্যাপকতা এবং প্রাপ্তি এবং ঐতিহাসিক যে গুরুত্ব অনেক আগে থেকে থাকার কারণেই কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং সেই ফলটা এমন একটা অবস্থা যে প্রতিটি বাড়িতেই গাছ আছে, কিন্তু আমাদের হলো কি প্রত্যেকটা গাছই আলাদা আলাদা এবং সেই আলাদা হওয়ার কারণে আমাদের কাঁঠালের এই যে বিস্তারটা কমেছে এবং এর কারণে আমরা যে পরবর্তীতে
এই শিল্প কলকারখানায় যে প্রসেসিং করতে চাই সেটার জন্য কিছুটা সমস্যা। কারণ কি, একই মানের একই গুণসম্পন্ন কাঁঠাল এবং যখন চাই বা যখন পাওয়া দরকার তখন পাওয়া যায় না, এবং সেটা আমাদের জন্য যে রপ্তানির করার ক্ষেত্রেও কিছুটা অন্তরায়। তো এই উদ্দেশ্যে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত 3টি কাঁঠালের জাত, বিশেষ করে একটি 12 মাসি কাঁঠালের জাত বাড়ি কাঁঠাল 3। আচ্ছা, মোট 3টা করেছে, বাড়ি কাঁঠাল 1, বাড়ি কাঁঠাল 2 এবং বাড়ি কাঁঠাল 3। একটু সংক্ষেপে যদি এদের বৈশিষ্ট্যটা বলেন। এক হলো এটা মৌসুমী এবং এটার কোয়ালিটি হলো যে মধ্যম নরম, এর কোষ হালকা যে হালকা হলুদাবো, অত গাঢ় হলুদ না। তো বাড়ি কাঁঠাল 1 সেটা খেতে সুস্বাদু, এর যে টিএসএস সেটা 20 থেকে 22 ডিগ্রি ব্রিক্স। আর এর যে কাঁঠালের ওজন তুলনামূলকভাবে একটু বেশি, 8 থেকে 9 কেজির মতো হয়। কাঁঠাল দেখতে সুন্দর, কোষ প্রায় 120 থেকে 150 মতো হয়। তো কাঁঠাল ওভারঅল এটার। আচ্ছা, এইখানে আপনারা যে কলম বেঁধেছেন এইটা হলো বাড়ি কাঁঠাল 1, তাই না? বাড়ি কাঁঠাল 1। এই যে এখানে আমরা দেখছি, উনি বৈশিষ্ট্যগুলো বলতে থাকুক এবং আমরা আপনাদেরকে এই কাঁঠালের এই গ্রাফটেড কাঁঠালের চারাগুলো দেখাই। এটা হচ্ছে এই যে বাড়ি কাঁঠাল 1, এখানে কিছু রয়েছেন এই কাঁঠালগুলো, আর এই পাশে আছে বাড়ি কাঁঠাল 2। হ্যাঁ, এইটা একটু, হ্যাঁ 2 এবং তার পাশে 3। এখন একটু 2টার ব্যাপারে একটু বলেন তো, বাড়ি কাঁঠাল 2 এর বৈশিষ্ট্যটা। কাঁঠাল 2 এর বৈশিষ্ট্য, এই কাঁঠালটি ওইটা তো মানে সিজনাল, মৌসুমী হয়। এইটা এই বাড়ি কাঁঠাল 2 অমৌসুমী এবং জানুয়ারি মাস থেকে আপনার ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এটা হারভেস্ট করা যায়। জি, এটা তো এর যে ভালো বৈশিষ্ট্য হলো এর খুব সুন্দর গন্ধ আছে, কোষগুলো খুবই গাঢ় হলুদ, মধ্যম কোয়ালিটির, নরম এবং শক্তের মাঝামাঝি, খেতে খুবই সুস্বাদু, মিষ্টতাও বেশ, এবং টিএসএস প্রায় 22 ডিগ্রি ব্রিক্সের মতো। তো এই কাঁঠালটি আমাদের যে এখন এই আমরা মাঠে দেখলাম যে এই 3 বছর 3.5 বছরের গাছে ধরতে শুরু করেছে। তারপরে আছে আমাদের বাড়ি কাঁঠাল 3 এর এখানে কিছু বাড়ি কাঁঠাল 3। হ্যাঁ, এগুলো আপনাদেরকে যে বলছিলাম যে কাঁঠালের ভিন্নতা দূর করবার জন্য আমাদের অঙ্গজ উপায়ে বংশবিস্তার করাটাই হলো দরকার। সেই কাঁঠালের অন্যান্য গ্রাফটিং পদ্ধতির চেয়ে আমাদের এখানে ক্লেপ গ্রাফটিং পদ্ধতিতে আমরা সফলতা বেশি পেয়েছি। আচ্ছা, সফলতার হারটা কিরকম? সফলতার হার এটা ডিফার করে প্রায় 30 থেকে 80-82 এর মধ্যে। হ্যাঁ, এরকম হয়, এবং সেটা নির্ভর করে বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে যে সায়নের উপযোগিতার উপর। সায়ন যদি সুইটেবল সায়ন পাওয়া যায় তাহলে তার সফলতা বেশি থাকে। তাছাড়াও আর্দ্রতা এবং তাপমাত্রাও এখানে কিছুটা দায়ী। এই জন্য নর্মালি দেখা যায় যে শীতের পরে যখন স্প্রিং বা আসতে থাকে তখন এর সফলতাটা ভালো পাওয়া যায়। আচ্ছা, তো আমরা এইখানে গ্রাফটিং এর মাধ্যমে 3টি জাতের কাঁঠাল বাংলাদেশের 4টি জেলা, গাজীপুর, খাগড়াছড়ি, নরসিংদী এবং ময়মনসিংহে 30 জন করে কৃষক নিয়ে তাদের বাড়িতে আমরা প্রত্যেকটা জাতের 5টি করে মোট 15টি একই বসত বাড়িতে, হয়তো 1-8টা কম বেশি হতে পারে জায়গা সংকুলনের উপরে। তো এইভাবে আমরা এই পর্যন্ত এই পরিকল্পিতভাবে কৃষকদের মাধ্যমে 1800 চারা আমরা দিয়ে এদেরকে বাগান আমরা করে দিয়েছি। আমাদের প্রকল্পের মাধ্যমে বাগান করে দেয় এবং সেগুলো সফলভাবে গাজীপুর, খাগড়াছড়ির রামগড়, গাজীপুরের শ্রীপুরে, নরসিংদীর শিবপুর এবং ময়মনসিংহের ভালুকা, এই জায়গাগুলোতে আমাদের বাগান এখন আছে। তো আশা করি যে আমরা এই প্রজেক্টটা 3 বছর অতিবাহিত হয়েছে। এইটা 3.5 বছর কেজিএফ থেকে তো করতেছেন, কৃষি গবেষণা ফাউন্ডেশন থেকে। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে আমাদের প্রকল্পটা 2018-তে শুরু হয় এবং আমরা এখানে দেখিয়েছি যে আপনারা দেখেছেন 2018 জুলাই-আগস্ট মাসে আমরা একটা বাগান করেছি। এই বাগানে বাড়ি কাঁঠাল 1, 2, 3 এর
এই 6টা করে 12টা করে চারা আমরা দিয়ে বাগান করেছি এবং সেগুলোতে এই বছরে কিন্তু ফল আসছে, কিছু কিছু দেখলাম আমরা যে ফল আসতে শুরু করেছে। এখনো যেহেতু মৌসুম সামনে, ফেব্রুয়ারি মার্চ মাসে আশা করি আরো ফিমেল যে ইনফ্লোরেসেন্স সেগুলো আরো বেশি আসবে। তো এই কাঁঠালের যে আমাদের প্রজেক্টের নাম হলো ডিসেমিনেশন ভ্যালিডেশন অফ বারি ডেভেলপ ইয়ার রাউন্ড জ্যাকফ্রুট ভ্যারাইটি। তো এরই আওতা আমরা 3টি জাতি আমরা বিস্তার করতেছি। এই গাছের যদি আমাদের এটা সফল হই তাহলে প্রতিটি জেলায় যে আমরা 30টা করে বাগান করেছি, বা আমরা এর পরেও সাধারণ কৃষকদের জন্য কিন্তু অনেক চারা বিতরণ করেছি, এবং সেগুলো যদি প্রতিষ্ঠিত হয় এগুলো মাতৃগাছ হিসেবে ব্যবহৃত হবে, এবং মাতৃগাছ হিসেবে যদি আমরা ব্যবহার করে তার সায়ন নিয়ে পরবর্তীতে আবার গ্রাফটিং করে চারা তৈরি করে এগুলো লাগিয়ে বাগান করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা একই ধরনের কাঁঠাল পাবো। একই ধরনের কাঁঠাল যদি আমরা পাই তাহলে আমাদের যে চাহিদা বিভিন্ন প্রক্রিয়াকরণ এবং রপ্তানিকরণ সেইটা পূর্ণ হবে। কারণ যে আমরা চাহিদা মোতাবেক সময়ের চাহিদা যেটা সেই অনুপাতে আমরা সেই ধরনের কাঁঠাল পাবো। সেই ধরনের একটা জিনিস আমি আমার অভিজ্ঞতাতে যেটা দেখেছি যে আমরা আম যেরকম যখন আমরা বাজার থেকে কিনি, যদি ন্যাংরা মনে করি আমি আম কিনবো, ন্যাংরা পাই, ফজলি চাইলে আমি ফজলি পাই, গোপালভোগ চাইলে গোপালভোগ পাই, খেরসাপাত চাইলে খেরসাপাত পাই, বা যে জাতটাই আমি চাই না কেন সেটা আমি দেখে কিনতে পারি। হ্যাঁ, কিন্তু কাঁঠালটা এমনই একটা এই গাছ, এদের পাতাগুলো সবকটা একই, এবং যে আমের যে জাতগুলো বললাম সেগুলো পাতার মধ্যেও কিছুটা ভিন্নতা থাকে, যে পাতা দেখে বোঝা যায়, কিন্তু কাঁঠালের ক্ষেত্রে কিন্তু সেটা পাওয়া যায় না। কাঁঠালটা দেখেও বোঝা যায় না, বাসা কিনে নিয়ে বাসাতে যখন যাওয়া হয় তখন যদি এটা ভালো হয় তাহলে ভালো হলো, আর যদি না হয় তাহলে কিন্তু সেটা খাওয়া যাবে না। এইটা হচ্ছে কাঁঠালের একটা অনেক বড় ধরনের একটা ডিফিকাল্ট তো এই মানে অসুবিধা। তো এখন যে প্রযুক্তির মাধ্যম দিয়ে এই যে কলম করা হচ্ছে, ভালো সিলেক্টিভ ভ্যারাইটি দেখে, এগুলো যদি তারপর মানুষের তো জায়গা জমি কমে আসতেছে, গাছে বাড়িতে যদি একটা কাঁঠালই আমি লাগালাম, একদম সিলেক্টিভ কাঁঠাল লাগালাম যে হ্যাঁ এইটার থেকে সর্বোচ্চ ভালো মানের আমি কাঁঠালটা পাবো, তো এইটা একটা আমার কাছে যেটা মনে হয়েছে অনেক ভালো একটা দিক। এবং আপনার যে কার্যক্রম আমি এটা দেখলাম আসলে খুবই ভালো একটা এই উদ্যোগ এটা। হ্যাঁ, আমি ইতিমধ্যে ওনার সাথে আমি এই বিষয়ে কথা বলেছি, যেহেতু আমাদের বিএডিসি তে মোট এগ্রো সার্ভিস সেন্টার এবং হর্টিকালচার ডিভিশনের বাংলাদেশে 25টা খামার রয়েছে। সেই খামারে আমাদের এই জাতগুলো যেখান থেকে যে ভালো ভালো জাত যেগুলো রয়েছে, বিশেষ করে বাড়ি কাঁঠাল 2 এবং বাড়ি কাঁঠাল 3, এইটা আমাদের বিএডিসির মাধ্যম দিয়েও আমরা এই মাতৃগাছ করে সেখান থেকে আমরা হলো কলম করার জন্য একটু চেষ্টা করব। আর আমরা এখন একটু দেখব যে এখানে খুব একজন অভিজ্ঞ একজন মালি রয়েছেন, যে উনি খুব ভালো কলম করতে পারে, আমরা ওই জায়গাটাও একটু দেখব। তো তার আগে আমার সাথে আছে বিএডিসির কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের যুগ্ম পরিচালক জনাব ডক্টর মাহবুবুর রহমান। তো আমি উনাকে একটু বলি যে উনি, আমরা সকালে এই ওনার কর্মসূচিগুলো দেখলাম এবং ওনার বক্তব্য উনি দিলেন, তা আপনার এই বিষয়ে একটু অনুভূতিটা খুব সংক্ষেপে যদি বলেন। আসলে আমরাও চেষ্টা করছি আমাদের কাশিমপুর উদ্যানে, কিন্তু ওনাদের যে আর্দ্রতা মেনটেন করা বা এই যে মানে ছোট্ট একটা হাউসের মধ্যে আরেকটা ছোট আরেকটা হাউস করা, এই জিনিসগুলো আমরা ফলো করিনি, যার কারণে ইতিপূর্বে আমরা দেখে গেছি জিনিসগুলা, কিন্তু দেখে যাওয়ার পরেও আমাদের সাকসেস রেট খুব কম। গত নভেম্বরে আমরা শুরু করেছি গ্রাফটিং, কিন্তু সাকসেস রেট কম হতে আমরা পুনরায় আবার এসেছি আজকে আমাদের জিএম সাহেব সহ জিল্লুর রহমান সাহেবের কাছে, যে জিনিসগুলা কি করার জন্য, একটু দেখার জন্য, যে প্র্যাকটিক্যালি। তখন দেখলাম যে ওনারা আসলে এইটাকে একটা আর্দ্রতা মেনটেন করছেন স্মল হাউসের মধ্যে। আর এখন আমরা ওই যিনি মালি ওনার কাছ থেকে প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে উনি কাজটা করছেন, এবং সায়ন নির্বাচনগুলো দেখার বিষয়, সায়ন এবং রুট স্টকগুলো কিভাবে জোড়া লাগানো হচ্ছে। হ্যাঁ, কাপ্তান সাহেব আপনি আমাদেরকে দেখেন আগে প্রথমে সায়নটা। হ্যাঁ, আমরা এই যে সায়নটা দেখি, যে ধরনের সায়ন উনি সংগ্রহ করে নিয়ে এসছে। আজকের আমি তারিখটা বলি, আজকে জানুয়ারি মাসের কিন্তু 19 তারিখ। এই ভরা শীতের ভিতরে উনি এই কলমটা করছেন। এগুলো আপনার কয় মাস বয়সের? এটা হলো এই চারাগুলো 8-9 মাস বয়সের। এগুলো আপনারা দেখছেন কাঁঠালের চারা, এবং এই চারার উপরে উনি এই যে এইভাবে করে একটু আগেই উনি বেঁধেছেন আমাদের সামনে। এই যে আপনারা দেখছেন এখন বাঁধা হয়েছে, পলিথিন এখনো দেওয়া হয়নি,
কিন্তু এগুলোতে পলিথিন ক্যাপ পরানো হয়েছে, তার মানে এইখানে একটা আর্দ্রতাটা ধরে রাখবে যেন এইটা হলো চট করে শুকিয়ে না যায়। তো একটু আপনি আমাদেরকে একটা ইয়ে দেখেন। এখন দেখেন আপনারা এই গাছটা হলো হাইট হবে 2 ফিট, এই গাছটা 2 ফিট, 2 থেকে 2.5 ফিট মতো প্রত্যেকটা গাছেরই হাইট। এখানে উনি কাটতেছেন কোথায় আপনারা একটু খেয়াল করেন। হ্যাঁ, এইটা আমি ওনার সাথে কথা বলে জানলাম। আপনি কাজ করতে থাকেন, ওই যে দেখেন এটা ক্লিপ গ্রাফটিং, মাঝখান দিয়ে উনি একটা ফাঁক দিলেন এবং এটা এমন একটা জায়গায় কাটলেন, দেখেন এখানে নিচের একটা নোড এবং এই উপরের নোডের ঠিক নিচে কেটে এখানে এগুলো, এবং উনি এই যে সায়নটা তৈরি করতেছেন, এই সায়নটা জায়গাটাও খেয়াল করেন আপনারা। হ্যাঁ, ওই নোডের 2 নোডের মাঝখানে, হ্যাঁ এই যে নোটটা কিন্তু রাখলেন না, নোটটা বাদ দিয়ে দিলেন। এইটা খুব বেশি হলে আপনার 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি হবে, 3/4 ইঞ্চি হবে এইটা। এই জিনিসটা আপনারা খেয়াল করেন যে এটা হলো কিভাবে উনি করলেন। এই যে করে নিয়ে আপনার এখন এই যে ফাটলটা তৈরি করেছেন, হ্যাঁ যে কোনো এক সাইডে মিলাইতে হবে। হ্যাঁ, যে কোনো এক সাইডে মিলাতে হবে। তার কারণ সায়নের সাথে যে রুট স্টক সেটার ডায়ামিটারে কিছু কম বেশি থাকতেও পারে। যদি একই হয় তাহলে তো সর্বোচ্চ ভালো, 2 দিক দিয়েই তার হলো ওই যে জাইলেম ফ্লোয়েমের ওই ইয়েটা লেগে যাবে। এখন আপনি বাঁধেন।